ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন চৌতি সাক্ষ্যকে স্টেজে ডেকেছে, আর তখন সেখানে ঝিলকে স্টেজে ডাকে। আর তখন ঝিল বলে, আমি কেন ওখানে যাব, তো এসো না, একটু দরকার আছে ওপরে। তা বলে তখন ঝিল ওপরে যায়। আর তখন চৌতি বলে, আপনাদেরকে সবাইকে তো এখানে ডেকেছি কিসের জন্য, তো বলেছি এখানে একটা সারপ্রাইজ পার্টি আছে তাই। তখন সাক্ষ্য বলে, সারপ্রাইজ পার্টি মানে, তো হ্যাঁ এখন তোরা দুজনে কেকটা কাটবি। তখন সাক্ষ্য বলে, দুজনে কেকটা কাটবো মানে কি বলতে চাচ্ছিস তুই, তো হ্যাঁ কেন, কিছুদিন আগে তো তোরা মন্দিরে বিয়ে করলি, এটা তো সবাই জানে, তো তুই তো পার্টি দিলি না, তাই ভাবলাম যে আমরা একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করি, তাই সারপ্রাইজ পার্টিটা আয়োজন করেছি। তো এখানে আমরা কি ভুল করেছি, তোদেরকে পার্টিটা আয়োজন করে দিয়েছি, তো এসব বলে। তখন সাক্ষ্য বলে, চৌতি তুই কি ভুলে গেছিস যে আমি এই বিয়েটা মানি না, আমি এই বিয়েটা অস্বীকার করি, তা আর তুই তো সব কিছু জানিস, জানার পরেও তুই আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসলি, তুই এত বড় কেন আমার প্রতি অন্যায় করছিস। তখন চৌতি বলে, না রে বিশ্বাস কর, আমি কিছুই করিনি আমি তো সবাইকে বলেছি যে একটা সারপ্রাইজ পার্টি দেবো সবার তরফ থেকে, তাহলে তুই কেন এরকম করে চিৎকার রাগারাগি করছিস। আর একটা কথা, সবটা আমি খুলে বলি, সবটা তুই আগে পরিষ্কার করে শোন, তারপরে দেখবি আমার প্রতি তুই আর রাগারাগি করবি না। আমি সবাইকে বললাম যে একটা সারপ্রাইজ পার্টি দেবো, তো সবাই বললো ঠিক আছে একটা পার্টি দেওয়াই যায় সাক্ষ্য স্যারের অর্ডারে, এসব কথা বললো। আর যখন দিলাম তখন আমাকে বললো, ঝিলকে যখন কথাটা বললাম যে কি ঝিল আমাদেরকে বিয়ে করলে অথচ একটা পার্টি দিলা না, তখন ঝিল বলে যে হ্যাঁ দেওয়াই যায়, তাহলে তুমি একটা পার্টির আয়োজন করো। আমাকে ঝিলই অন্য করে রিকোয়েস্ট করলো, তাই তো আমি এই পার্টিটা আয়োজন করেছি। একটা মেয়ে এরকম করে বললো আর আমি কথাটা শুনবো না, তুই বল, আমিও তো একটা মেয়ে নাকি, ওরও তো ইচ্ছা অনিচ্ছা হতে পারে। তখন ঝিল বলে, আপনি সব কী বলছেন, উল্টোপাল্টা কথা, মিথ্যা কথা, চোখের দিকে তাকিয়ে হলাল মিথ্যা কথা বলতে আপনার বিবেকে বাঁধে না। আমি আপনাকে কখন বললাম যে সারপ্রাইজ পার্টি দিতে, আপনার সম্বন্ধে আমার সাথে এরকম কোনো কথাই হয়নি তখন চৌতি বলে, কেন, আমি তো সবাইকে, এই তো নার্সিংহোমের যত স্টাফরা আছে সবাইকে তো আমি এই কথাই বলেছি, ঝিল আমাদেরকে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতে বলেছি, তাই করেছি। তখন ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে, হ্যাঁ হ্যাঁ বলেছে তো, তাই তো আমরা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি। তখন সাক্ষ্য ঝিলকে অপমান করে আর বলে, আপনি কীরকম ধরনের মেয়ে, কাল পর্যন্ত আপনি বললেন যে 3 মাস থাকবো, আর 3 মাস যদি না থাকি তাহলে আপনাকে বস্তির লোকেরা নাকি ছাড়তে দেবে না, তাই আপনি এখানে আছেন দয়া করে। তারপর আজকে আবার বলছেন সারপ্রাইজ পার্টি, এটার আপনার খুব লোভ তাই না। আপনি আগে তো নিজের যোগ্যতাটা তৈরি করুন, আমার সঙ্গে আপনার যোগ্যতাটা আসবে কিনা সেটা আগে ভাবুন, তারপরে না এই সারপ্রাইজ পার্টি করার প্রয়োজন মনে করবেন। তখন ঝিল বলে, আপনি সব উল্টোপাল্টা কথা বলছেন কেন, আমি শুনেন, আমি কালও বলেছি যে 3 মাস পর চলে যাব, আজও বলছি 3 মাস পর চলে যাব, তাই আমি চেয়েছি এই পার্টির কোনো আয়োজন করতে বলিনি। ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আপনার বন্ধু সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তখন ঝিল চৌতিকে বলে, আচ্ছা একটা কথা বলি, আপনি আমাকে সহ্য করতে পারেন না সে ঠিক আছে, আপনি আমাকে অপমান করবেন ঠিক আছে, কিন্তু আপনার প্রিয় বন্ধু তাকে কেন এই ভরা সমাজে অপমান করলেন, সবার সামনে নিয়েছে, আপনার একবার খারাপ লাগলো না ওকে অপমান করতে, এসব বলে। তখন চৌধুরী বলে, আমি অপমান করলাম, কোথাও অপমান করলাম, তুমি যেটা বললে আমি সেটাই তো করেছি। তখন ঝিল বলে, শুনুন, আমি জানি যে আপনি মিথ্যা কথা বলেছেন, তার আপনিও জানেন যে আমি এই কথাটা বলিনি, তা একটা কথা বলে রাখি, সারা জীবন কিন্তু আপনি এই কথাটা জেনে থাকবেন যে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আর আমিও জেনে থাকবো আমি কোনো মিথ্যা কথা বলিনি, তাই আপনি নিজে কি আপনি দোষারোপ করবেন, আমি কখনো করব না, এসব বলে। তখন সাক্ষ্য বলে, চৌতি ও যতই বলুক না কেন, তুই কিন্তু আমাকে ডেকে খুব ভুল করেছিস, তুই তো জানতিস যে আমি এই বিয়ে মানি না, তাহলে তুই কেন আমাকে ডাকলি। তখন ঝিল বলে, ঠিক আছে এর প্রমাণ আমার কাছে নেই আর আমি প্রমাণ দিতেও পারবো না কিন্তু সময় একদিন বলে দেবে যে আমি ডেকেছি কি ডেকেনি তা। তখন সবার কাছে হাত জোর করে আর বলে, আপনাদের সবার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি এই পার্টিতে আসতে বলার জন্য, কিন্তু বিশেষ করুন আমি কিন্তু এরকম অ্যারেঞ্জ করতে বলিনি, ওরাই করেছে, চৌতি ম্যাম আমাকে অপমান করার জন্য সবাই করেছে, আমার কাছে এটা ক্লিয়ার। তখন সাক্ষ্য বলে, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না বলে স্টেজ থেকে নেমে আসি। তখন সাক্ষ্যর বাবা বলে, তুমি কোথায় যাচ্ছ এখন। তখন সাক্ষ্য বলে, এরপরও আমি এখানে থাকবো, তোমার মনে হচ্ছে বাবা আমি আর এখানে 1 সেকেন্ডও থাকবো না, আর আমার মনে হয় না এখানে আর কেউই বা থাকবে সেখানে। তখন ছুটি বলে, আমি থাকবো, আমি কেক খাবো, ঝিল তুই কেকটা কেটে আমাকে খাইয়ে দে। তখন ঝিল ছুটির কাছে আসার বলে, ছুটি ম্যাম একটা কথা বলি, আমি যে জিনিসটা বিশ্বাস করি না, জিনিসটাকে মানি না, সেই জিনিসটা উপলক্ষে আমি কেন কেকটা কেটে আপনার খাবো, আপনি যখন কেক খেতে চাইছেন তখন আমি অবশ্যই খাবো, অন্য একটা কেক কিনে এসে আপনাকে আমি খাইয়ে দেবো। আর একটা কথা সাক্ষ্য স্যার আপনাকে বলি, হ্যাঁ আপনি এত বড় বড়
কথা বললেন না যে আমি আপনার যোগ্য না, আপনি আমাকে ওইসব বলে অসম্মান করলেন। একটা কথা বলি, আমি একদিন এত উঁচুতে যাব যে আপনি এই সমানে সমানে তাকে আমার সঙ্গে কথা বলতে পারবেন না। একদিন আমার সঙ্গে কথা বলার জন্য মাথা উঁচু করে আপনাকে তাকাতে হবে, এসব বলে। তখন সাক্ষ্য বলে, তাই নাকি? তো হ্যাঁ, আর এতক্ষণ দিয়ে লেকচার দিয়েছিলেন চলে যাবো চলে যাবো, এখন কি করছেন এখানে দাঁড়িয়ে? চলে যান, আমি বলছি এখান থেকে চলে যান। এদিকে দেখা যায় যে সব কিছু সমস্যার সমাধান হয়ে গেলে ঝিল একটা ফাইল নিয়ে আসতে থাকে, আর তখন ঝিলের শরীরটা খুব খারাপ করে। তখন ঝিল বলে, এই ফাইলটা তো আমাকে অফিস রুমে পৌঁছাতেই হবে, কিন্তু আমি কি পারবো যেতে? মাথাটা তো খুব ঘুরছে। আর ঠিক তখনই সাক্ষ্য আসে পাশ দিয়ে, আর ঝিলের সঙ্গে ধাক্কা খেয়ে ঝিল পড়ে যেতে গেলে সাক্ষ্য ধরে নেয়। আর তখন ঝিল বলে, দেখে হাঁটতে পারেন না খুব, এটা কি আপনার ড্রয়িং রুম? তার মনে হচ্ছে যে ইচ্ছা মতন আপনি হাঁটবেন। তখন সেখানে সাক্ষ্যর বাবা আসে। তখন বলে, কী হয়েছে সাক্ষ্য? দেখো না এই মেয়েটা কী কাণ্ড করে বসে, মনে হচ্ছে যে কি অজানা একটা ড্রয়িং রুম, এসব বলে। তখন সাক্ষ্যর বাবা ঝিলকে তুলে আর ওখানে বসে। তখন তো শরীরটা খারাপ মনে হচ্ছে। তখন সাক্ষ্যকেও বলে, আচ্ছা তুমি দেখে বুঝতে পারছো না কি ইচ্ছা করে পড়ে যায় আর কার শরীর খারাপ হলে পড়ে যায় তা? তখন বললো, আমি কী করে জানবো বাবা, সকাল পর্যন্ত ভালো ছিল আর এখন ধাক্কা খেয়ে মনে শরীর খারাপ হয়ে গেলো, এটা কী করে আমি বুঝতে পারবো? তখন সাক্ষ্য বাবা, কেন তোমার মিনিমাম সেন্সটুকুনও নাই যে কোন মানুষটাকে কীরকম দেখতে লাগে শরীর খারাপ হলে, এসব বলে। তখন সাক্ষ্য বাবা হাতটা ধরে বলে, তোর তো একদম প্রেশার লো, তোকে প্রেশার চেক করতে হবে। আচ্ছা তুই একটা কথা বলতে, তুই সকালে খেয়ে বেরিয়েছিলি? তখন ঝিল চুপ থাকলে বলে, এটাই তো তোর অভ্যাস, তুই তো কিছু খাবি না খো। তখন সাক্ষ্যর বাবা নার্সটাকে বলে, শুনুন আমার চেম্বারটা আমি বন্ধ করে রেখে দিচ্ছি একটা ইমার্জেন্সিতে যাব বলে, তো আপনি চেম্বারটা খোলার ব্যবস্থা করুন, আমি এখনই ঝিলকে নিয়ে আসছি, ওখানে ওকে চেক আপ করতে হবে। তখন সাক্ষ্য বলে, বাবা তুমি চাইলে কিন্তু ওকে আমার কেবিনে পাঠিয়ে দিতে পারো, আমি কিন্তু ওর প্রেশারটা চেক করে দেবো ঠিক আছে কিনা। তখন সাক্ষ্যর বাবা ঝিলকে বলে, ঠিক আছে, তবে তাই হোক, তাহলে তোমার কেবিনে ওকে নিয়ে যাও, এসব বলে। তখন ঝিল বলে, না না, বরং আমার সব ভালো হয়ে গেছে, আমি যাবো না খো, এসব বলে। তো নার্সকে বলে, শুনুন ওকে সাক্ষ্যর কেবিনে নিয়ে গিয়ে পৌঁছে দেবেন, তারপর যদি দেখেন যে ওর শরীরটা খারাপ তাহলে ওকে শোয়ার ব্যবস্থা করবেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। তখন সাক্ষ্য বলে, ওকে তাড়াতাড়ি নিয়ে আসবে বাবা, আমি সব কিছু দেখে দিচ্ছি। তখন ঝিল বলে, আমি যাব না। তখন সাক্ষ্য বলে, দেখছো বাবা আমাকে কীভাবে রিফিউজ করছে, আমি ওকে বলছি ওকে আমি চেক আপ করে দিচ্ছি, তারপর কীরকম করে বলছে। তখন সাক্ষ্য বাবা বলে, তুমি সবসময় ওকে অপমান করো, তাই তোমার কেবিনে যেতে ওর ভয় লাগে, এসব বলে। তখন নার্সকে বলে, ওকে নিয়ে আসেন বলে সেখান থেকে চলে যায়। তখন সাক্ষ্য ঝিলকে বলে, তুই যা আর চেক আপটা করে আয়, আমার যদি এমার্জেন্সি না থাকতো আমি তোকে চেক আপটা করে দিতাম। তখন নার্সটাকে বলে, আপনি একটু পাশের রুমে গিয়ে দাঁড়ান, আপনাকে আমি ডাকছি। তখন ঝিলকে বলে, শোন একটা কথা বলি, তো আমি মানছি যে সাক্ষ্য তোকে অপমান করে, তাই সাক্ষ্যর কেবিনে যেতে তোর খারাপ লাগে, কিন্তু দেখ একদিন ঠিক হয়ে যাবে সব কিছু, একদিন সাক্ষ্য সব কিছু সমস্যার সমাধান করে দেবে। হয়তো সাক্ষ্যর মনে অনেক বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে গেছে, কিন্তু একদিন তোকে নিয়ে স্বপ্ন দেখবি। তো আজকে পর্বটা কেমন হয়েছে, ভালো